সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির ষোড়শ এবং অন্তিম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ক্রমে ক্রমে পরিচয় হলো। আইসিএস থেকে পেনশন নিয়েছেন। ওদিকে শাস্ত্রী ঘরের ছেলে, বিস্তর সংস্কৃত সুভাষিত মুখস্থ। একটানা নানা রকমের গল্প বলে যেতে লাগলেন, প্রধানত শঙ্কর রামানুজের জীবনের চুটকিলা ঘটনা নিয়ে, ইংরেজিতে যাকে বলে লাইটার সাইড। আমি মুগ্ধ হয়ে শুনে যেতে লাগলুম। তবে কি রাতের অন্ধকার যেমন যেমন ঘনাতে লাগে, মানুষের মনের অন্ধকার ঘর তার দরজা আস্তে আস্তে খুলে দেয়। আমরা আহারাদির পর ব্যালকনিতে ডেক চেয়ারে লম্বা হয়ে শুয়েছি, চোখ আকাশের দিকে। চতুর্দিকের ফ্ল্যাটের আলো আর রাস্তার বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের তারা জল জল করে ফুটে উঠছে। চেনা ঘরদোরের তুলনায় মানুষ তেমন কিছু ক্ষুদ্র জীব নয়, কিন্তু বিরাট গম্ভীর আকাশের মূর্তি যখন তারায় তারায় ফুটে ওঠে, তখন তার ক্ষুদ্র হৃদয় আর তার ক্ষুদ্রতর লৌকিকতা সংকীর্ণতা কেমন যেন আস্তে আস্তে লোপ পেয়ে যায়। কোনো ভূমিকা না দিয়ে বৃদ্ধ হঠাৎ বললেন, যার সঙ্গেই আলাপচারি হয় সেইভাবে এ বুড়ো ইউরোপে এসেছে কি করতে, কি যে বলবো ভেবে পাইনি। এ তো তিনি আমাকে বলছেন না, আপন মনে ভাবছেন, এবং হয়তো তার অজানাতেই গলা দিয়ে সে ভাবনা প্রকাশ পেয়ে যাচ্ছে। আমি যে শুধু চুপ করলুম তাই নয়, নিঃশ্বাস প্রশ্বাসও প্রায় বন্ধ করে আনলুম, যাতে তার চিন্তাধারা কোনো প্রকারের টক্কর না খায়। না, ভুল বুঝেছি। তিনি আমার উপস্থিতি সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। বললেন, দেশের অনেকেই জানে, কিন্তু কেউ আমাকে কখনো জিজ্ঞেস করেনি। এদেশে জিজ্ঞেস করলেও উত্তর দিই নে, কিন্তু তোমাকে বলি। এতে অসাধারণ কিংবা কেলেঙ্কারির কিছুই নেই। থাকলে মানুষ চুপ করে থাকে না, সব সময়ই ফলিয়ে বর্ণনা করে আপন সাফাই গায়। আমি বড় সুখী ছিলুম। স্ত্রী, দুটি ছেলে আর একটি মেয়ে। দুটি ছেলেই ফার্স্ট ক্লাস পেয়েছে এমএতে, সংস্কৃতে আর ইকোনমিক্সে। মেয়েটির বিয়ে ঠিক, জামাইয়ের চেহারা কন্দর্পের মতো। চাকরি জীবনে মাদুরা, কাঞ্চি, তাঞ্জোর বহু জায়গায় ঘুরেছি, কিন্তু পৈতৃক ভদ্রাসনে যাবার কখনো সুযোগ হয়নি। আমিও গ্রাম ছেড়েছি 16 বছর বয়সে পিতার মৃত্যুর পরেই। হঠাৎ গৃহিণী চেপে ধরলেন। আমি তখন সবেমাত্র পেনশন নিয়েছি। তিনি তার শ্বশুরের ভিটে দেখতে যাবেন, ছেলেরাও বলে যাবে, মেয়েটার তো কথাই নেই। আমি অনেক করে বোঝালুম, সেখানে এটা নেই, ওটা নেই, সেটা নেই, সাপ আছে, খবরের কাগজ নেই, মশা আছে, পায়খানার ব্যবস্থা নেই, কিন্তু কাকস্য পরিবেদনা, তারা যাবেই যাবে। আমারও যে সামান্য দুর্বলতা হয়নি সে কথা হলফ করে বলতে পারবো না। বিশ্বাস করবে না বাবা, তারা গ্রাম দেখে মুগ্ধ। আমি তো ট্রেনে পই পই করে গ্রামটাকে যতদূর সম্ভব কালো করে এঁকেছিলুম, তাদের শখটা যেন বড্ড বেশি কঠোর কঠিন না হয়। তা গাইলে উল্টো গান, ইদারা থেকে জল তুলল হই হই করে। মাদ্রাজে কলের জল বন্ধ হলে এরা দি হিন্দু কাগজে কড়া কড়া চিঠি লিখত। মেয়েটি দেখি ছোট ছোট ইট নিয়ে বাস্তুভিটের গর্তগুলো বন্ধ করছে। গৃহিণী শুকনো তুলসী তলায় অনবরত জল ঢালছেন। বড় আরাম পেলুম। গৃহিণীর কথা বাদ দাও, তিনি সতীসাধ্যী, কিন্তু আমার মডার্ন ছেলেমেয়েরাও যে আমার চতুর্দশ পুরুষের ভিটেকে তাচ্ছিল্য করল না, তাই দেখে আমার চোখ ভরে এলো জলে। আমার ছেলেবেলায় যারা এই গ্রাম থেকে চলে যেত তারা আর ফিরে আসতো না। আমার বাবা তাই আমাকে কতবার বলেছেন তার ঠিক নেই, বেনুগোপলা, দেশের ভিটে মাটি অবহেলা করিসনি, আর যা কর কর। চাকরির ধান্দায় আমি তার সে আদেশ পালন করতে পারিনি। এখন দেখি আমার ছেলেমেয়েরা তার সে আদেশ পালন করছে, বসে বসে প্ল্যান করছে, কোথায় রজনীগন্ধা ফোটাবে, কোথায় পাঁচিল তুলবে, কোথায় নাইট স্কুল খুলবে। আমার গৃহিণী সার্থক গর্ভধারিণী।
বৃদ্ধ অনেকক্ষণ ধরে চুপ করে রইলেন। আমি আরও বেশি চুপ। বললেন, এরপর আর বলার কিছু নেই, তাই সংক্ষেপে বলি। মাত্র 2 দিন কেটেছে। 3 দিনের দিন সকালবেলায় মেয়েটার কলেরা হলো। ঘণ্টাখানেকের ভিতরে ছেলে দুটোরও। লোক ছুটিয়ে মাদ্রাজে তাড় করলুম। আরও লোক ছুটল এখানে সেখানে ডাক্তার বদ্যির সন্ধানে। 10 ঘণ্টার ভিতরে 3 জনই চলে গেল, গৃহিণীর চোখের সামনে। তিনি গেলেন তার পরদিন। কলেরায় না অন্য কিছুতে বলতে পারি নে। আমি তখন সম্বিতে ছিলুম না। আমি ক্ষীণ কণ্ঠে বললুম, থাক আর না। আমার আপত্তি যেন তিনি শুনতে পাননি। বললেন, মাদ্রাজে ফিরে আসার কয়েকদিন পরে আমার ব্যাংকার আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইলে। সে জানত আমাদের টাকা পয়সার বিষয়ে আমি কিছুই জানি নে। তার কাছ থেকে শুনলুম গৃহিণী ভালো ভালো শেয়ার কিনে 1,3,000 মতো জমিয়েছিলেন। তাই বেরিয়ে পড়েছি। টমাস কুক যেখানে নিয়ে যায় সেখানেই যাই। ওদের ছবি দেখবে? চলো ঘরের ভিতর যাই। মনোজ বসুর ভাষায় জাহাজে বসে কাহা কাহা মুল্লুকে চলে গিয়েছিলাম। হঠাৎ হুঁশ হলো আমি পদ্মায় নই, প্রাগে নই, আমি বসে আছি জিনিভা লেকের জাহাজে। জাহাজের অর্কেস্ট্রা গানের পর গান বাজিয়ে যাচ্ছে, আর ডেকের মাঝখানে বিস্তর লোক ট্যাঙ্গো, ওয়ালস, ফক্সট্রট নাচছে। আর সে কত জাত বেজাতের লোক, বড় বড় চেক কাটা কোট পাতলুন পরা মার্কিন। আমাদের মারোয়ারি ভাইয়ারা যেরকম বড়া বড়া বুট্টাদার নকশা পছন্দ করেন। নিখুঁত নিপুণ লিপস্টিক, রুশ মাখা তন্নি ফরাসিনী, গোদা গাদা হাবদা হবদা জার্মান আর ডাচ, গায়ে কালো নেট আর লেসের ওড়না জড়ানো বিদ্যুৎ নয়নী হিস্পানি রমণী, আপন হাম্বাইয়ের দম্ভে ভরা একটুখানি আলগোছে থাকা ইংরেজ, আর তাদের উঁচু নিচুর টক্করহীন হকির বাঘিনী, টেনিস পাগলিনী, স্পোর্টস রমণী। এই হরতেন রুইতেন সাহেব বিবির তাসের দেশে নিরীহ ভারত সন্তান কোলকে পাবে কি করে? তা পায়, আকসারই পায়। তার প্রধান কারণ আর 5টা ইউরোপীয় এবং মার্কিন জাত সুইজারল্যান্ডে এসেছে ফুর্তি করতে, এদেশের মেয়েদের সঙ্গে ভাবসাব জমিয়ে ফষ্টি নষ্টি করতে। তার কলকৌশল নাচের ভিতর দিয়ে ভাষার অজ্ঞতার ভান করে দামি দামি মদ খাইয়ে। এরা বিলক্ষণ জানে এবং কাজে খাটাতে কিছুমাত্র কসুর করে না। এদের সম্বন্ধে তাই সুইস বাপ, ভাই, মা, দিদি, এমনকি মেয়েরাও একটুখানি সাবধান। ভারতীয় মাত্রই যে এদের তুলনায় ধর্মপুত্র যুধিষ্ঠির, এ কথা আমি বলবো না। কিন্তু ইউরোপবাসের প্রথম অবস্থায় ভারতীয় মদ খেতে কিংবা খাওয়াতে জানে না, নাচতে পারে না, এবং সবচেয়ে বড় কথা, তার ভারতীয় ঐতিহ্য থেকে সে কণামাত্র তালিম পায়নি বিদেশিনের সঙ্গে কি করে দোস্তি ইয়ার্কি জমাতে হয়। আমি সুরিশ সংবাদ পড়ছিলাম। পড়া শেষ হতে কাগজখানা টেবিলের উপর রাখা মাত্রই আমার পাশের টেবিলের এক ছোকরা এসে আমাকে বাউ করে বললে, আমার বাজেল সংবাদের বদলে আপনার সুরিশ সংবাদখানা 1 মিনিটের জন্য পড়তে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এছাড়া আপনি আর কি বলবেন? কিন্তু স্পষ্ট বোঝা গেল আলাপ জমাবার জন্য সরকারি রাস্তা ধরেই সে যাত্রা শুরু করেছে। কারণ এতক্ষণ ধরে সে তার সঙ্গের 2টি মেয়ের সঙ্গেই গল্প গুজব বা নাচ গান করছিল, কাগজ পড়ার ফুরসত কই। তবু কাগজখানা যখন নিয়ে গিয়েছে তখন 2 মিনিট পড়ার ভান করতে হয়। তাই করল। ফেরত দেবার সময় ধন্যবাদ জানিয়ে বলল, আজকাল কিছু নতুন খবর মেলে না। আমি বললুম, একদম না, সব যেন দরকচ্চা মেরে গিয়েছে। মাথা দুলিয়ে দুলিয়ে বলল, যা বলেছেন। এরপর আপনাকে অবশ্যই বলতে হয়, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। কিন্তু কিন্তু করে বসবে। তারপর আরও 2টি মিনিট না যেতেই বলবে, তার চেয়ে চলুন না আমাদের টেবিলে, আমার সঙ্গে 2টি বান্ধবী রয়েছেন, তারা বড্ড একলা পড়ে গেলেন।
আপনি বলবেন, রাম রাম, বড্ড ভুল হয়ে গেল আপনাকে ঠেকিয়ে রেখে। ছোকরা বলবে, সে কি কথা, সে কি কথা। এই হলো প্রধান সরকারি পন্থা আলাপ পরিচয় করার। অবশ্য আরও বহু গলি খুঁচিয়েও আছে। বড়টির নাম গ্রেটে, ছোটটি ট্রুডে, ছেলেটার নাম পিট। পিট বলবে, কিছু একটা পান করুন। আমি বললুম, এইমাত্র কফি খেয়েছি, এখন আর থাক, অনেক ধন্যবাদ। এইবার যে আলাপচারি আরম্ভ হবে তার চৌহদ্দি বাতানো সরল কর্ম নয়। সাধু সন্ন্যাসীরা সত্যি পেরেকের বিছানায় দিনের পর দিন কাটাতে পারেন কিনা, গোখরোর বিষ ওঝা নামাতে পারে কিনা, কিংবা যোগাভ্যাস করে মাটি থেকে 3 ইঞ্চি উঠে যেতে কাউকে কখনো আমি দেখেছি কিনা। ছেলেটা যদি দর্শনের ছাত্র হয় তবে হয়তো ভারতীয় দর্শন সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করে বসবে। মেয়েটির যদি বাজনায় শখ থাকে তবে আপনাকে শুধিয়ে বসবে ভারতীয় সঙ্গীতে ক রকমের তাল হয়। এসব তাবৎ প্রশ্নের সদুত্তর কে দেবে? ব্রজনশীল, সুনীতি চাটুর্যে, বিশ্বকোষ, সুকুমার রায়ের নোটবুক, গুপ্তপ্রেস পঞ্জিকা সব মিলিয়ে ককটেল বানালেও ওই প্রশ্ন মেরু তাকে বেমালুম শুষে নেবে। বিদেশি এ কথা বোঝে না যে তার ঠিক যে জিনিসে কৌতূহল আপনার তাতে মহব্বত নাও থাকতে পারে। তার উপরে আরেকটা কথা ভুললে চলবে না, আমরা স্কুল কলেজে যে তালিম পাই তাতে ক্রুসেইডের তারিখ মুখস্থ করানো হয়, অজন্তা, ধ্রুপদ এসব শেখানো হয় না। তবে অতি অবশ্য স্বীকার করব, একটি প্রাতঃস্মরণীয় প্রতিষ্ঠান আমি চিনি যিনি এসব প্রশ্নের উত্তম উত্তর দিতে পারেন। হেদর উত্তর পূব কোণের বসন্ত রেস্টুরেন্ট। সেখানে আমরা শুভ শাম রাজা উজির কতল করি। হেন সমস্যা, হেন বখেড়া নেই যার ফয়সালা আমরা পত্রপাঠ করে দিতে পারি রে। বসন্ত রেস্টুরেন্টের আমি আদি ও অকৃত্রিম সভ্য। তস্য প্রসাদাত আমি হার মূল্যকে হার সওয়ালের জবাব দিতে পারি। বিদেশিদের সম্বন্ধে ভারতীয়ের কৌতূহল কম। কলকাতায় বিস্তর চীনা থাকে। আমি আজ পর্যন্ত একজন বাঙালিকেও দেখিনি যিনি উৎসাহী হয়ে চীনাদের সঙ্গে আলাপচারি করেছেন। মাত্র একটি বাঙালি চিনি যিনি ছেলেবেলা থেকে কাবুলিওয়ালাদের সঙ্গে ভাব করে দোস্তি জমিয়েছিলেন। কাবুলিরা এখন এদেশে দুর্লভ হয়ে যাওয়াতে তার আর শোকের অন্ত নেই। ইউরোপীয়রা সংস্কৃত যেরকম পড়ে, আরবি চীনা ভাষারও তেমনি চর্চা করে। তাই আমার মনে সবসময় এই আশ্চর্য বোধ হয়েছে যে ভারতীয় সম্বন্ধে তাদের কৌতূহল সবচেয়ে বেশি কেন। পিটকে জিজ্ঞেস করাতে সে বললে, পণ্ডিতেরা কেন ভারতপ্রেমী হন সে কথা আমরা বলতে পারবো না, তবে আমার মতো 5 জন সাধারণ লোকের কিছু কথা বলতে পারি। প্রাচ্যের 3 ভূখণ্ডের সঙ্গে আমাদের কিছুটা পরিচয় আছে, ভারত, আরব ভূমি আর চীন। তুর্কদেরও আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি, কিন্তু তারা অনেকখানি ইউরোপীয় হয়ে গিয়েছে। আর তিব্বত সম্বন্ধে কৌতূহল পুষে লাভ কি? তিব্বতীরা তো এদেশে আসে না। আরবরা সেমাইট, চীনারা মঙ্গোলীয়। এদের ধরন ধারণ এত বেশি আলাদা যে এরা যেন অন্য লোকের প্রাণী বলে মনে হয়, অথচ ভারতীয়রা আর্য। তাই তারা চীনা হয়েও অচেনা। এই ধরুন না, যখন চীনা বা আরব ফরাসি জার্মান বলে তখন কেমন যেন মনে হয় ভিন্ন যন্ত্র বাজছে, অথচ ভারতীয়রা যখন ওই ভাষাগুলোই বলে তখন মনে হয় একই যন্ত্র বাজছে, শুধু ঠিকমতো বাঁধা হয়নি। আরেকটা কারণ বোধ করি খ্রিস্টের পরই, সময়ের দিক দিয়ে নয়, মাহাত্ম্যে। মহাপুরুষ বলতে আমরা বুদ্ধদেবের কথাই ভাবি। এখন অবশ্য অনেকখানি মন্দা পড়েছে, কিন্তু এককালে এখানে বুদ্ধদেব সম্বন্ধে প্রচুর বই বেরিয়েছিল। তার কারণ ঊনবিংশ শতাব্দীর লোক ভগবানে বিশ্বাস হারায়, অথচ কথা জানত না যে ঈশ্বরকে বাদ দিয়েও শুধু যে ধার্মিক জীবনযাপন করা যায় তাই নয়, ধর্মপত্তন করা চলে। তাই যখন বুদ্ধের বাণী এদেশে প্রথম প্রচার হলো তখন বহু লোক সে বাণীতে যেন হারানো মানিক ফিরে পেল। কেউ কেউ তো আদমশুমারির সময় নিজেকে বৌদ্ধ ধর্মাবলম্বী বলে জাহির করল। এ যুগে গাধী পরম বিস্ময়ের বস্তু। অস্ত্র ধারণ না করে বিদেশি ডাকুকে তাড়ানো যায় কি না জানি না,
কিন্তু গান্ধীর প্রচেষ্টাটাই বিশ্বজগৎকে একদম আহাম্মুক বানিয়ে দিয়েছে। আমি অনেক ধার্মিক খ্রিস্টানকে চিনি যারা গান্ধীর নাম শুনলেই ভক্তিতে গদগদ হন। একজন তো বলেন খ্রিস্ট ধর্ম প্রচার করেন খ্রিস্ট, এবং মাত্র একটি লোক সে ধর্ম স্বীকার করেছেন, তিনি গান্ধী। ট্রুডে বললে ট্যাগরের নাম করলে না। পিট বললে ট্যাগরকে চেনে এদেশের শিক্ষিত লোক, তার কারণও রয়েছে। এ যুগে সাধারণ লোক পড়ে প্রধানত খবরের কাগজ। খবরের কাগজে গান্ধীর কথা দুদিন অন্তর অন্তর বেরোয়, কিন্তু ট্যাগরের কথা বেরোয় তিনি যখন এদেশে আসেন। ট্রুডে বললে আর বুদ্ধদেবের কথা বুঝি খবরের কাগজে নিত্যি বেরোয় না, তিনি প্রতি বছর এখানে স্কেট করতে আসেন। গ্রেটে বললে ছি, বুদ্ধদেবকে নিয়ে ওরকম হালকা কথা কইলে বুদ্ধদেবের দেশের লোক হয়তো ক্ষুণ্ণ হবেন। আমি বললুম আদপেই না, আমাদের দেশে দেবতাদের নিয়ে মজার মজার গল্প আছে। পিট বললে বুদ্ধদেব যে 100 বছরের স্টার্ট পেয়ে বসে আছেন। ট্রুডে আমার দিকে তাকিয়ে বললে আপনাদের ঠাকুর দেবতাদের নিয়ে যেসব মজার মজার গল্প আছে তারই একটা বলুন না। আমি শিব জায়গায় একবার বর দিয়ে কি বিপদে পড়েছিলেন আর শেষটায় বিচক্ষণ নারদ তাকে কি কৌশলে বাঁচিয়েছিলেন সেই গল্পটি বললুম। তিনজনেই হেসে কুটি কুটি। ট্রুডে জিজ্ঞেস করলে শিব কি ডাঙর দেবতা? আমি বললুম নিশ্চয়, তবে কিনা তিনি শ্মশানে থাকেন, ভূতের নৃত্য দেখেন, কাপড় চোপড়ও সবসময় ঠিক থাকে না, দেবতাদের পার্লামেন্টে সচরাচর যান না। সবাই অবাক হয়ে শুধায় তবে তিনি ডাঙর হলেন কি করে? এখানেই আমি হামেশাই একটু বিপদে পড়ে যাই। নীলকণ্ঠের বৈরাগ্য যে এদেশের ঘোর সংসারী মনকেও মাঝে মাঝে ব্যাকুল করে তোলে, সেটা ইউরোপীয়রা ঠিক হৃদয়ঙ্গম করতে পারে না। আরও চাইয়ের দেশে কিছু নার তত্ত্ব বোঝাই কি প্রকারে, আমি যে বুঝেছি তাও নয়। তবে ইউরোপের সর্বত্রই মেয়েরা হরপার্বতীর বিয়ের বর্ণনা শুনতে বড় ভালোবাসে, বিশেষ করে যখন বরযাত্রায় বলদের পিঠে শিবকে দেখে মেনকা চিৎকার করে তাকে খেদিয়ে দেবার জন্যে আদেশ দিলেন, আর যখন শুনলেন তিনিই বর এবং ভিড়মি গেলেন, তখন মেয়েরা ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। আমি তার পূর্ণ সুযোগ নিয়ে উত্তেজনাটা বাড়ানোর জন্যে ধীরে ধীরে একটা সিগারেট ধরাই। তারপর সবাই চেঁচায়। এ দৃশ্য আমি একমাত্র সুইজারল্যান্ডে দেখেছি। পশ্চিমের সূর্য হেলে পড়েছে, আর তার লাল আলো এসে পড়েছে পাহাড়ের গায়ের বাড়িগুলোর হাজার হাজার কাচের সার্সিতে। সার্সিগুলা লালে লাল হয়ে গিয়ে একাকার, মনে হয় বাড়িগুলো বুঝি মিনিট খানেকের ভিতরেই পুড়ে খাক হয়ে যাবে। আগুনের জিভের মতো লালের আঁচ উঠেছে আকাশের দিকে, আর তারই রং গিয়ে লেগেছে দূর পাহাড়ের চূড়োয় সাদা বরফে। সেখানেও লেগে গেছে দাউ দাউ করে আগুন। পাহাড়ের কোলে বসা মেঘগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে। ওদিকে আকাশের এখানে ওখানে যেসব মেঘের টুকরো সমস্ত দিন সাদা ভেড়ার মতো আকাশের নীল মাঠে শুয়েছিল, তারা দেখি পূর্ব পশ্চিমের আগুনে তেতে গিয়ে গোলাপি হয়ে উঠেছে। সেই লাল রঙের আওতায় পড়ে নীল পাহাড় আর হ্রদের নীল জল ঘন বেগুনি রং মেখে নিয়েছে। চতুর্দিকে হুলস্থুল কাণ্ড, কিন্তু নিঃশব্দে। মেঘে মেঘে, আকাশে আকাশে, পাহাড় পর্বতে, ঘর বাড়িতে, এমনকি জলে বাতাসে যে বিরাট অগ্নিকাণ্ডটা হয়ে যাচ্ছে, তাকে নেভাবার জন্য চেঁচামেচি চিৎকার হচ্ছে না। আগুনের তাপে কাঠ বাঁশ ফেটে যাওয়ার ফটফাট দুধদড়াম শব্দ হচ্ছে না। ওই যে লেকের পাড়ে সোনালি বেঞ্চিতে বসে আছে মেয়েটি, তার সাদা ফ্রকে আগুন লেগেছে, সেও তো চিৎকার করে কেঁদে উঠছে না। হে কি কাণ্ড! এই আগুনের কি জ্বালা নেই, নাকি এদেশের জনমানব পশুপক্ষীকে কোনো এক ভানুমতি ইন্দ্রজাল দিয়ে অসার অচেতন করে দিয়েছেন? হ্যাঁ, এ তো ইন্দ্রজালই বটে। এতখানি আগুন, লক্ষ লক্ষ কলসি থেকে উজাড় করে ঢেলে দেওয়া এতখানি গলানো সোনা, হাজার হাজার মন গোলাপি পাপড়ির লোধ্র রেণু।
না জানি কত শত জ্বালা আবির গুলাল এরকম অকৃপণ হাতে ঢেলে দিলে, ছড়িয়ে ফেললে স্বর্গপুরীকেও লাল বাতি জ্বালাতে হবে, হয়তো এই আগুন থেকেই পিদিম ধরিয়ে নিয়ে। এ তো কোণে দেখার আলো নয়, এ তো সতীদাহের বহ্নি কুণ্ড। গ্রেটে আর ট্রুডের ব্লন্ড চুল অদৃশ্য হেয়ার ড্রেসারের হাতে সোনালি হয়ে গেল। পিট কথা বলবার সময় ঘন ঘন হাত নাড়ে, মনে হচ্ছে যেন সোনালি জলে হাত দুখানি সাঁতার কাটছে। সূর্য পাহাড়ের পিছনে অতি ধীরে ধীরে অস্তাচলে নেমে গিয়েছেন। আবার সেই ভানুমতি এসেছে। অদৃশ্যে তিনি ঘন ঘন এখানে ওখানে উড়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মেঘের গা থেকে আবির তুলে নিয়ে কাজল মাখিয়ে দিচ্ছেন। ফুঁ দিয়ে এক এক সারসি থেকে আগুন নিবিয়ে দিচ্ছেন। কখনো বা দেখি লেকের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি জলের উপর হাত বুলিয়ে দিলেন, যেন গোবর দিয়ে আঙ্গিনা লেপে দেওয়া হলো। এ দৃশ্য সুইজারল্যান্ডেও নিত্য নিত্য ঘটে না। জাহাজের ব্যান্ড তাই দুই নাচের মাঝখানে এখন অনেকখানি সময় নিচ্ছে। জাহাজের বহু নরনারী স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এরকম সূর্যাস্ত কমই হয়, যেখানে তুমি আমিও হিস্সেদার। স্পষ্ট দেখলুম তোমার কাপড়ের আগুন লেগে গিয়েছিল আমার কাপড়েও। আপন অজানাতে আমাদের দেহ, আমাদের বেশভূষা এ রসের সায়রে ছোট ছোট দয়ের সৃষ্টি করে তুলেছে। ট্রুডে জিজ্ঞেস করল, আপনার দেশে এরকম সূর্যাস্ত হয়? আমি বললুম, কাশ্মীরে হয়। সেখানে বরফ আছে, পাহাড় আছে, লেক আছে, কিন্তু হাজার হাজার চকচকে ঝকঝকে জানলার সার্সি নেই বলে হয়তো এতখানি আগুন ধরে না। তবে যদি হিমালয়কে ভারত বলে গোনা হয়, তবে নিশ্চয়ই এর চেয়েও বেশি আগুন জ্বালা সূর্যাস্ত সেখানে হয়। সুইস পর্যটকদের লেখাতেই পড়েছি। ভানুমতি দিকে দিকে কাজল ধারা বইয়ে দিয়েছে। চতুর্দিক অন্ধকার। শুধু ফুটে উঠেছে অন্ধকার ঘাসের উপর লক্ষ লক্ষ বিজলি বাতির ফুল। আকাশের ফরাসেও দেবতারা জ্বালিয়ে দিয়েছেন অগুন্তি তারার মোমবাতি। ঠিক বোঝা যাচ্ছে না পাহাড়ের উপরের দিকে যে আলোগুলো জ্বলছে সেগুলো মানুষের প্রদীপ না দেবতার তারা। মানুষ স্বর্গের দিকে ধাওয়া করে উঠেছে পাহাড়ে, আর দেবতারা নেমে এসেছেন পৃথিবীর দিকে ওই পাহাড়ের চূড়ো পর্যন্ত, একে অন্যকে অন্ধকারের এপার ওপার থেকে সাঁঝের পিদিম দেখাবার জন্য। মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে। সন্ধ্যা তারা তাকায় তারই আলো দেখবে বলে। সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো। সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে। সেই আলোটি নেবে জলে শ্যামল ধারার হৃদয়তলে। সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে। নামল সন্ধ্যা তারার বাণী, আকাশ হতে আশিস আনি। অমর শিখা আকুল হল মর্ত শিখায় উঠতে জ্বলে। পিট বললে, একটা প্রেমের গল্প বলুন। আমি বললুম, ভারতবর্ষে সত্যকার প্রেমের গল্প আছে একটি, যার সঙ্গে অন্য কোনো দেশের গল্প পাল্লা দিতে পারে না। সে কাহিনীতে মাটির মানুষ তার আপন বিরহ বেদনার বর্ণনা শুনতে পায়। আবার ভগবত প্রেমের জন্য ব্যাকুল জনম সেই কাহিনীতে আপন আকুলি বিকুলির নিবিড়তম বর্ণনা শুনতে পায়। কিন্তু রাধা মাধবের সে কাহিনী বলবার মতো ভাষা আমার নেই। ট্রুডে বললে, আমি একখানি ছবি দেখেছি, তাতে রাধা কৃষ্ণের গায়ে পিচকারি দিয়ে লাল রং মারছেন। চমৎকার ছবি। কিছুক্ষণ চুপ থাকার পর আমি পিটকে বললুম, তার চেয়ে বরঞ্চ আপনি আপনার প্রেমের কাহিনী বলুন না। পিট তো বেশ খানিকটা ঠাঠা করে হাসল। দুপাত্রের পর মানুষ অল্পেতেই হাসে, অল্পেতেই কাঁদে। তারপর বললে, হেরগট মানে রামচন্দ্র। এ যুগে কি আর সেরকম প্রেম কারো জীবনে আসে জানিয়ে রসিয়ে গল্প জমানো যায়? ট্রুডে বললে, বলেই ফেলো না চাই তোমার সাদামাটা গল্পটা। গ্রেটে দেখি চুপ করে আছে। পিট বললে, আমার প্রেমে পড়ার কাহিনীতে মাত্র সামান্য একটু বিশেষত্ব আছে,
সেটুকু বুঝিয়ে বলি। আমি তখন সবে কলেজে ঢুকেছি। ফার্স্ট পিরিয়ডে ক্লাস থাকতো না বলে আমি বাড়ি থেকে বেরোতুম 9টার সময়। একদিন 9টার কয়েক মিনিট পরে কলেজের কাছে একটি মেয়ে আমার পাশ দিয়ে উল্টো দিকে চলে গেল। হাবভাব দেখে মনে হলো কলেজেরই ছাত্রী, কিন্তু আসল কথা সেইটা নয়। আসল কথা হচ্ছে ওরকম সুন্দরী আমি আর কখনো দেখিনি। আমার বুকের রক্ত দুম করে জমে গেল। আমার হার্টটা যেন লাফ দিয়ে গলার কাছে পৌঁছে গেল। আমি অনেকক্ষণ সেই রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে রইলুম। সেদিন আর ক্লাস করা হলো না। কলেজের বাগানে বসে বসে সমস্ত সকালটা কাটল। পরদিন ঠিক ওই সময় মেয়েটি আমাকে রাস্তায় ক্রস করল। এবারে দুজনাতে চোখাচোখি হলো, এক ঝলকের তরে। তারই ফলে আমাকে রাস্তার পাশের রেলিং ধরে সে নজরের ধাক্কা সামলাতে হলো। তারপর রোজই ওই সময় রাস্তায় দেখা হয়, এক লহমার চোখাচোখি হয়। বুঝলুম মেয়েটির সেকেন্ড পিরিয়ড ফ্রি, তাই বোধহয় বাড়ি কিংবা অন্য কোথাও যায়। আগেই বলেছি মেয়েটি অপূর্ব সুন্দরী। রোজ সকালে 9টার পর তার সেই এক ঝলকের তরে আমার দিকে তাকিয়ে দেখা যেন আমার গলায় এক পাত্র সোনালি মদ ঢেলে দিত। আর বাদবাকি দিন আমার কাছে আসমান জমিন গোলাপি রঙে রাঙা বলে মনে হতো। করে করে 3 মাস কাটল। পিট মদের গেলাসে মুখ ঠেকাতেই আমি শুধালুম, পরিচয় করবার সুযোগ হলো না 3 মাসের ভিতরেও? কলেজ ডান্স, কলেজ রেস্তোরাঁ, কোথাও? পিট বলল, ভয় ভয় ভয়। আমার মনে হতো এরকম সুন্দরী কখনোই কোনো অবস্থাতেই আমার মতো সাদামাটাকে ভালোবাসবে না, বাসতে পারে না। অসম্ভব, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। বিশ্বাস করবেন না, পাছে আলাপচারি হয়ে যায় আর সে আমায় অবহেলা করে। সেই ভয়ে কোনো নাচের মজলিসে দেখা হলে আমি তৎক্ষণাৎ ঊর্ধ্বশ্বাসে সে স্থল পরিত্যাগ করতুম। তার চেয়ে পরিচয় না হওয়াটাই ঢের ভালো। আমি বললুম, ট্যাগরেরও গান আছে, সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো, দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে যেন। পিট বলল, আশ্চর্য, ট্যাগর তো অতি সুপুরুষ ছিলেন, তিনি এরকম মর্মান্তিক অনুভূতিটা পেলেন কোথায়? আমি শুধালুম, কিন্তু মেয়েটিও তো আপনার দিকে তাকাতো। ঠিক বলেছেন, কিন্তু আমার মনে হতো মেয়েটি শুধু দেখতে চায় এ বেশরম বাদরটা কতদিন ধরে এ তামাশা চালায়। আমি শুধালুম, তারপর? 3 মাস হয়ে গিয়েছে। আমি প্রেমের পাখায় ভর করে চন্দ্র সূর্য ঘুরে বেড়াচ্ছি। প্রেমের এ পাখা দানা পানি অর্থাৎ প্রতিদানের তোয়াক্কা করে না বলে এর কখনো ক্লান্তি হয় না। এ প্রেম আমার মনের বাগানে ফোঁটা জুই। কারো অবহেলা অনাদরের খরতাপে এ ফুল কখনো শুকোবে না। কলেজের বাগানে বসে একদিন চোখ বন্ধ করে আমি আমার প্রিয়াকে দেখছি। এমন সময় কাঁধে হাত পড়ল। চোখ মেলে দেখি আমার গ্রামের এক পরিচিত ছেলে, আর তার পাশে দাঁড়িয়ে আমার স্বপ্নের ফুল। পালাবার পথ ছিল না, পরিচয় হয়ে গেল। তারপর? আমার একদম মনে নেই, যেটুকু মনে আছে বলছি। হঠাৎ দেখি ছেলেটি উধাও, আর আমার স্বপ্ন তখনও মূর্তি ধরে পাশে বসে আছে। কিন্তু আসল কথায় ফিরে যাই। সে যে ভয়ের কথা বলেছিল, প্রথম আলাপেই আমি যে তার সঙ্গে পরিচয় করতে ডরাই, সে কথা কি জানি কি করে বেরিয়ে গেল। মেয়েটি অবাক হয়ে শুধালো, কিসের ভয়? আমি বললুম, আপনি বড় বেশি সুন্দর। তখন যা শুনলুম সে আমি তখনও বিশ্বাস করিনি, এখনও করি নাই। তার বিশ্বাস আমি একটা আস্ত অ্যাডোনিস, এবং তাই আমার সঙ্গে আলাপ পরিচয় করতে সে ভয় পেয়েছিল। শুনুন কথা। আমি বললুম, আপনারা দুজনাই দেখতে চমৎকার, কিন্তু সেটা আসল কথা নয়। আসল কথা আছে এক ফার্সি প্রবাদে, লাইলিকে দেখতে হয় মজনুর চোখ দিয়ে। জাহাজ পাড়ে এসে ভিড়ল, সবাই নেমে পড়লুম। আবার দেখা হবে বলে পিট, গ্রেটে, ট্রুডো বিদায় নিল। আপন মনে বাড়ির দিকে চলতে চলতে একটা কথা ভাবতে লাগলুম। এই যে ইউরোপীয়রা প্রাণ খুলে ফুর্তি করে, হই হল্লা করে, আমরা এরকম ধারা আপন দেশে করতে পারি না কেন? সাহেব সুবোধের লেখাতে পড়েছি আমরা নাকি বড্ড সিরিয়াস।
সংসারকে আমরা নাকি মায়াময় অনিত্য ঠাউরে নিয়ে মুখ গুমসো করে বসে আছি। ফুর্তিফার্তি করার দিকে আমাদের আদপেই মন নেই। জাতক তো খ্রিস্টের বহু পূর্বে লেখা, তাতে যে হরেক রকম পালা পরবের বর্ণনা পাই, তার থেকে তো মনে হয় না আমরা সে যুগে বড্ড রাশভারী মেজাজ নিয়ে আত্মচিন্তার তত্ত্বালাপে দিন কাটাতুম। স্পষ্ট মনে পড়ছে কোন এক পরবের দিনে এক নাগর তার প্রিয়ার মনস্তুষ্টির জন্য রাজবাগানে ফুল চুরি করতে গিয়ে ধরা পড়ে শুলের উপর প্রাণ দেয়। মরার সময় সে আক্ষেপ করেছিল, প্রিয়া, আমি যে মরছি তাতে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু তুমি যে পরবের দিনে ফুল পড়ে যেতে পারলে না, সে দুঃখ আমার মরার সময়ও রইল। আমাদের কাব্যনাটক রাজরাজরাদের নিয়ে। সেখানে হদিশ মেলে না আমাদের সাধারণ 5 জন আনন্দ উৎসব করত কিনা এবং করলে কি ধরনের করত। শুধু মৃচ্ছকটিকা এবং মালতী মাধবে সাধারণ লোকের সবিস্তর বর্ণনা রয়েছে, এবং এই দুটি পড়ে তো মনে হয় না এ সময়ের সাধারণ 5 জন আজকের দিনের ইউরোপীয়দের তুলনায় কিছু কম আয়েশ করত। মৃচ্ছকটিকায় রান্নাঘরের যে বর্ণনা পাই তার তুলনায় সুইজারল্যান্ডের যে কোনো রেস্তোরাঁ নস্বাদ। আর মালতী মাধবের নাগর মাধববাবু তো জাহাজের পিঠ সাহেবকে প্রেমের লীলা খেলায় 2 কলম তালিম দিতে পারে। তবে কি নিতান্ত এই যুগে সেই আমরা হঠাৎ বুড়িয়ে গিয়েছি? তাও তো নয়। হুতমের কেতাবখানায় একবার চোখ বুলিয়ে নি। বাবুরা তো কিছুমাত্র কম ঢলাঢলি করেননি। তবে কি 20 শতকে এসে হঠাৎ আমাদের ভীমরতি ধরল? তাও তো নয়। ফুটবল খেলা দেখতে এক কলকাতা শহরই যা পয়সা উড়োয় তার অর্ধেক বোধহয় তামাম সুইজারল্যান্ডেও করে না। ফুটবল সিনেমা লোকে দেখুক, আমার আপত্তি আছে কি নেই সে প্রশ্ন উঠছে না। আমি শুধু ভাবি এসব আনন্দে উত্তেজনার ভাগটা এতই বেশি যে মানুষ যেন সেখানে স্থায়ী কোনো কিছুর সন্ধান পায় না। আমার মনে হয় স্টিমারে বা ট্রেনে সত্যযুগে যখন ভিড় বেশি হতো না, তখন ডেইলি প্যাসেঞ্জারি করাতেও আনন্দ ছিল অনেক বেশি। বহু বৎসর হয়ে গিয়েছে, তবু এখনো মনে পড়ছে 2-1 জন যথার্থ সুরসিককে। এরা কামরায় উঠেই পাঞ্জাবির বোতাম খুলে দিয়ে কোঁচা দিয়ে হাওয়া খেতে খেতে যা গল্প জুড়তেন তার আর তুলনা হয় না। আমরা গুটি কয়েক প্রাণী রোজই এক কামরায় উঠতুম, আর এরা কামরাখানিকে গাল গল্প দিয়ে প্রতিদিন রঙিন করে দিতেন। অসুখ করে আমাদের কেউ 2 দিন কামাই দিলে এরা রীতিমতো ব্যস্ত হয়ে উঠতেন। কোনো কৌশলে 2টো ডাব কিংবা 4টি ডালিম পাঠানো যায় কিনা তার আন্দেশা করতেন। কিন্তু যাক, এ বাবদে রূপদর্শী আমার চেয়ে ঢের বেশি ওকিবহাল। আমি ভাবছি সেই সব আনন্দের কথা যেখানে অজানা জনকে চেনবার সুযোগ হয়। উদয়াস্ত তো আমরা বসে আছি সাংসারিকতার মুখোশ পরে। আপিসে যারা আমার কাছে আসে তারা আসে স্বার্থের খাতিরে। বাড়িতে যারা আসেন তারা বন্ধুজন। তাদের আমি চিনি, তারা আমায় চেনেন, কিন্তু নূতন পরিচয় হবে কি প্রকারে? তাই ট্রেনের স্বল্পক্ষণের পরিচয় অনেক সময় গভীর বন্ধুত্বে পরিণত হয়। ট্রেনে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি নে। আলাপচারিতা কোনো স্বার্থের খাতিরে আরম্ভ হয় না বলে শেষ পর্যন্ত সে যে কত অন্তরঙ্গতায় দুজনকে নিয়ে যেতে পারবে তার কোনো স্থিরতা নেই। অবশ্য এখন আমরা সব মেকি সাহেব হয়ে গিয়েছি। আগের আমলের মতো কেউ যদি শুধান বাবাজির আশা হচ্ছে কোন থেকে, কিংবা বাবাজিরা অর্থাৎ বাবাজি বামুন, কায়েত না বদ্যি, তাহলে আমরা বিরক্ত হই। কেন হই তা এখনো আমি বুঝে উঠতে পারি না। ইংরেজ শুনেছি ভয়, আমি বলতে পারবো না, কারণ আমি পারতপক্ষে কোনো ইংরেজের সঙ্গে আলাপ জমাতে চাইনি। অবশ্য কোনো ইংরেজ আলাপ করতে চাইলে আমি খেঁকিয়ে উঠে তাকে স্নাবও করি নে। কিন্তু ফরাসি, জার্মান, সুইস অন্য ধরনের। তারা অনেক বেশি মিশুকে। যে ক্যাফে বা মদের দোকানে তারা রোজ সন্ধ্যায় আড্ডা জমায়, সেখানে কোনো সদস্য যদি কোনো নূতন লোক নিয়ে উপস্থিত হয় তবে আর 5 জন আনন্দিত হয়। ইংরেজের ক্লাবে যদি কোনো সদস্য আপন বন্ধুকে নিমন্ত্রণ করে তবে আর 5 জন তার দিকে আর নয়নে তাকায়। কোনো কোনো ক্লাবে তো কড়া আইন, আপনি মাসে কদিন কজন অতিথিকে নিমন্ত্রণ করতে পারেন। জার্মান, ফরাসি, সুইসদের ভিন্ন রীতি।
পাবে ক্যাফেতে ইয়ারদোস্ত জোগাড় করার পরও তাদের প্রাণ ভরে ওঠে না বলে তারা ফুর্তির জাহাজে চড়ে। সেখানে কত দেশের কত লোকের সঙ্গে আলাপ হবে। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।